হিনোয়াজ খান যে সবকিছুই আমরা করলাম, আদালতের রায়ও পেলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খুব সুন্দরভাবে করলাম, কিন্তু তারপরেও দেখা গেল যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে আবার তারা নিজেরা যদি ফ্রাঙ্কেনস্টাইন হবার চেষ্টা করে, সেটা বন্ধ হওয়ার ব্যবস্থা হচ্ছে কিনা? দেখেন, আগে আমি একটা জিনিস আলাপ আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট যে আজকে রায়টা দিল আপিল বিভাগ, সেটাতে তারা বলছে হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্ট, মানে হচ্ছে ভবিষ্যতে যে পরবর্তী সংসদ নির্বাচনের আগে করে আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্টটা আগের সিস্টেমে 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেভাবে ছিল সেভাবে করে হবে। এই জায়গায় আমি বলছি এটা একটা অশ্বডিম্ব প্রসব করছে, এছাড়া কিছুই হয় নাই। কারণ অলরেডি জাতীয় ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ ড্রাফট হয়ে এটা একটা আইন আকারে বা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওখানে তত্ত্বাবধায়কের ফর্মুলা ভিন্ন। তাহলে আমাদের সুপ্রিম কোর্ট যেটা বলছে আগের বিধান ইনসার্ট করলো, এটা একটা সাংঘর্ষিক পর্যায়ে পরবর্তী সংসদের ক্ষেত্রে চলে যাবে এবং সেটার একটা বেনিফিট আসলে নিবে হচ্ছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল তারা বলবে হচ্ছে সুপ্রিম কোর্ট এভাবে চিন্তা করছে, এভাবে করে ব্যাখ্যা দিয়েছে, এই রায় দিয়েছে, আমরা এর বাইরে কিভাবে যাব। আবার তাদের নোট অফ ডিসেন্টও আগে দেয়া আছে। এই ক্ষেত্রে আমার মনে হয় সুপ্রিম কোর্টের কি করা দরকার ছিল, যদিও তো এসে ওনারা রায় দিয়ে ফেলেছেন, তারপর ওনারা হয়তো এটা করতে পারতেন যে আগে যেহেতু প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে রায়টা, যে ফ্রডটা করা হয়েছে সেটা তাদের নজরে আসছে, সেজন্য রায়টা বাতিল করে দেয়া। বাট বলা দরকার ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের এনসিপিও মনে করে, যে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনের যে ব্যাপারটা, পলিটিক্যাল কোয়েশ্চেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা ভেরি মাচ পলিটিক্যাল কোয়েশ্চেন। এটা সেটেলড হবে হচ্ছে পলিটিক্যাল এরিনাতে, রাজনৈতিক পরিসরে সেটা সেটেলড হবে। এক্ষেত্রে জুডিশিয়াল ওভাররিচ যেটা আগে করা হয়েছে, লিগ্যাল টার্মিনোলজি যদি বলি জুডিশিয়াল ওভাররিচ, তার নিজের যতটুকু না পাওয়ার আছে সেটাকে ওভার এক্সারসাইজ করেছে। আপনি যদি আমেরিকার কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে দেখেন, তখনকার যে চিফ জাস্টিস মার্শাল ছিলেন, উনি বলেছিলেন যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাত দিতে পারে না। আমাদেরকেও মনে হয় যে ওইদিকে যাওয়া উচিত। সুপ্রিম কোর্ট কেন সংবিধানের অ্যামেন্ডমেন্ট গুলোতে হাত দিবে? সংবিধান তো না, মানে সেটা তো মানে যখন আমরা ওই আইনগুলো আমাদের থাকবে তখন আমরা বলতে পারি, কিন্তু এখন কি আদালতের এর বাইরে যাওয়ার সুযোগ আছে? এই বিষয়টা তো আদালতে আসারই কথা না। এই বিষয়টা আদালতে কেন সেটেলড হবে এখন? এই বিষয়টা তত্ত্বাবধায়ক এই সিস্টেমটা, এটা তো ওভার এনথুজিয়াজম বা কারো কোনো আলটেরিয়ার মোটিভ থাকতে পারে, নাইলে এটা সুপ্রিম কোর্টে কি জন্য যাবে? জি, শাহরিয়ার ভাই, আজকে যারা প্রধান বিচারপতি এখানে হয়েছেন, আপনার উত্তর সাকিব অবশ্যম্ভাবী হয়ে যায়। একটু বলে সাকিব, জন মার্শাল মার্বেরি ভার্সেস মেডিসনে বললেন যে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, এবং মার্শাল আরেকটা বললেন ইন্টারপ্রিটেশনের কাজ হচ্ছে সুপ্রিম কোর্টের। কিসের সেই জন্য বলা হয় এভরি মানডে সুপ্রিম কোর্ট বসেন কনস্টিটিউশন ম্যাটারে, কারণ 26 পাতার কনস্টিটিউশন আমেরিকার, বলা হয় প্রতি মানডেতে চেঞ্জ হয়, কারণ জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দেয় হচ্ছে কে সুপ্রিম কোর্ট। আজকে আপনি যে কথা বলতেছেন, আমার কথাটা বোধহয় আমি বুঝাতে পারিনি আগে। খায়রুল হক সাহেব যে ফ্রড করছে সেটা আপনি অ্যাডমিট করলেন। এটা জুডিশিয়ালি রিভিউটা মানে কি, যে এটা অ্যাকচুয়ালি এই যেভাবে জাজমেন্টটা দেওয়া হয়েছে, জাজমেন্টে কোনো ইরোর আছে কি নাই, অন্য কিছু কিন্তু দেখতে পারবে না। এখানে দেখা গেল যে হ্যাঁ ইরোর আছে, কি ইরোর আছে, সেখানে ফ্রড করা হয়েছে, পলিটিক্যাল বায়াস আছে, সেটাই বলছে। আর একটা জিনিস, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়ার কোনো সুযোগ আছে? কারণ 3টাতে ইলেকশন হয়ে গেছে, সো প্রসপেক্টিভ বলে সে তো বলেনি তো 14 নির্বাচন থেকে হবে। সেই জন্য বলছে উনি যে ইফেক্টটা যদি হয় প্রসপেক্টিভ, ওই জন্য কিন্তু হিয়ারিং এর সময় বারবার প্রথমে জিজ্ঞাসা করছিল। এই আমাদের এই পূর্ণাঙ্গ রায় আসলে দেখবেন আমার সাবমিশন আছে, পলিটিক্যাল সেটেলমেন্ট ক্যান নট বি ব্রিং বিফোর দ্য সুপ্রিম কোর্ট, এবং আজকে আমাদের অনারেবল চিফ জাস্টিস সেই কাজটাই করছে। উনি বলছে এটাকে বাতিল করাটা অবৈধ হয়েছে, এটার ইফেক্ট হবে প্রসপেক্টিভ। ইফেক্ট প্রসপেক্টিভ না হয় তো রেট্রোস্পেক্টিভ দিতে পারবে না, তাহলে এই মাঝখানে 15 বছরের তো একটা ব্যাখ্যা লাগবে, লিমিটেশন পিরিয়ডের একটা ব্যাখ্যা লাগবে না? সো লিমিটেশন পিরিয়ডের ব্যাখ্যা দিতে যে উনি বলছে প্রসপেক্টিভ। আমি সরি ইন্টারাপ্ট করলাম সাকিব, আমার যদি বোঝার ভুল হয়ে থাকে, আমার এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, সেজন্য আমি খালি আই লাইক টু অ্যাসিস্ট ইউ ব্রাদার। আমি একটা বিষয় একটুখানি বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে 90 সালে 1990-তে রাজনৈতিক দলগুলি কনসেনসাসের ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকারটা করলো,
খুব চমৎকারভাবে ওয়ার্ক করছে, কিন্তু সংবিধানে এটা আমাদের ঢোকানোর পরেও দেখা গেল সেই তত্ত্বাবধায়ক সরকার থাকলো না। আমার কথাটা ওই জায়গায় বারবার, জি, ওই কথাটাই বারবার আমরা আনতে চেষ্টা করছি, সেটা হলো যে আসলে আমরা এটাকে একদম মানে চমৎকারভাবে এটা ওয়ার্ক করবে সবসময়, এই ব্যবস্থাটা আমরা কিভাবে করব। জি, দেখেন এই জুলাই সনদে প্রথম জিনিসটাই দেখা হলো যে আপনার একটা তাজ্জব দেখেন, এই 13 অ্যামেন্ডমেন্টে 7 জন জাজ ছিলেন, 4 জন জাজ ছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পক্ষে, 3 জন ছিলেন বিরুদ্ধে। 4 জন কে কে? প্রথম জন হচ্ছে নাম কি আল্লাহ, জাস্টিস সিনহা বাবু ছিলেন, মোজাম্মেল হক সাহেব ছিলেন, মাহমুদুল হক ছিলেন, আর তো চিফ জাস্টিস ছিলেন। দেখবেন এই বাকি 3 জন ডিসেন্টিং দিছে, এই 3 জন, এই টোটাল 4 জন। তাহলে চিফ জাস্টিস তো ছিলেন, উনি চলে গেলেন। তারপরে কি হলো? মোজাম্মেল হক সাহেব হলেন, সিনহা বাবু হলেন, মাহমুদুল ইসলাম হলেন। সো এই যে পুরস্কারের ধারাটা, আপনাকে এটা কাটেল করতে হবে। কি কাটেল করতে হবে? ওই যে বললাম লোভের পাপ, আপনি তো লোভ দেখায় দেখায় আপনি কেড়ে নিচ্ছেন। সো আপনি আইন যতই করেন, এই লুপ হোল গুলো এবারে আইডেন্টিফাই হয়েছে এই জুলাই সনদে। সেই জন্য জুলাই সনদের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হচ্ছে, যাতে জুডিশিয়ারির আপনার এই প্রশ্নটা আমি ভাই জি এলাহি নওয়াজ খানের এই প্রশ্নটা আমি একটু অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা আপনার কাছে মানে একইভাবে একটু করতে চাই, কারণ শাহরিয়ার ভাইকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা আসলে এই প্রশ্নের ব্যাপারে আমিও একটু মন্তব্য করব। জি, তাহলে আমি বড় একটা বিরতি নিয়ে আসি, আমি তাহলে একটু বেশি সময় দিতে পারবো। বিরতির আগে এলাহি নওয়াজ খানের যে প্রশ্নটা ছিল ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের কাছে, সেই একই প্রশ্ন নিয়ে আমি ফিরছি অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা আপনার কাছে। জি, প্রশ্নটা কাইন্ডলি একটু। জি, নওয়াজ ভাই আরেকবার একটু করেন। না, প্রশ্নটা ছিল যে আমরা 90-এর গণ আন্দোলনের পরে রাজনৈতিক দলগুলি ঐক্যমত্য পোষণ করে যে তত্ত্বাবধায়ক সরকারটা করেছিল, চমৎকারভাবে সেটা ওয়ার্ক করলো, কিন্তু পরবর্তীকালে এটা সংবিধানে সংযোজন করার পরেও এটা অনেকের কাছে এটা মনে হলো না, বিশ্বাসযোগ্য মনে হলো না, এবং তারা মনে করলো যে এই তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে ক্ষমতায় আনতে পারবে না, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই। তো আমার কথা হলো যে এটা কিভাবে গ্যারান্টেড হবে যে আর কখনোই যাতে আর কেউ যাতে এটা না করতে পারে, এবং শুধু না করতে পারে, মানে এটাকে আবার এই Misuse বাতিল করতে, করে হ্যাঁ। মিসইউজ করে আদালতকে প্রভাবিত করে, যেটা ঘটেছে তো আমরা দেখলাম তো। জি, পলিটিক্যাল সংবিধানে পার্টিগুলোই থাকা, করেছে। সংবিধানে অন্তর্ভুক্ত থাকার পরেও সংশোধনের মাধ্যমে এটা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে ঘটবে না, এই গ্যারান্টিটা আমরা কিভাবে করব? ধন্যবাদ। দেখেন, আমাদের যে স্বাধীনতার প্রথমেই ছিল কিন্তু গণতন্ত্র এবং আমাদের অধিকার নিয়ে। তো আমাদের প্রথম সংসদ নির্বাচন হলো 1973 সালে, এবং সেখানে গণতন্ত্রকে কিভাবে মানে হত্যা করা হয়েছে, কিভাবে জোর করে ভোট নেওয়া এবং হেলিকপ্টারও ভোট নিয়ে আসা হয়েছে। ওই প্রথম নির্বাচনটাই তো হয়ে গেল বিতর্কিত। এরপরে আমরা যত 90-এর কথা বলেছেন, ঠিকই বলেছেন, পরবর্তীতে এটাকে আমরা যেভাবে 90-তে যেভাবে সারা দেশে গ্রহণযোগ্য হলো, একটা সুন্দর ভোট হইলো, এখন চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হলো। আমাদের দেশের সমস্যা হচ্ছে কি, আমরা যারা আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা যেমন সৎ বলি, যেমন আমি মদ খাবো, ঘুষ খাবো, জুয়া খেলবো, অথচ আমার ইমাম সাহেব হবেন সৎ লোক, উনি কোনো মেয়ের দিকে তাকাবেন না, আমরা এরকমই খুঁজি। আমাদের হচ্ছে আমরা নিজেদের যত সময় না সততা এবং স্বচ্ছতা এবং গণতন্ত্র মনা না হব, তত সময় যত কেতাবি আইনি হোক, যত সংশোধনী হোক, তাতে কোনো কাজ আসবে না। সেটা আমাদের রাজনৈতিক সব দলেরই। আমরা আমাদের নিজেদেরকেই সংশোধন হতে হবে। হ্যাঁ, আমরা দেখেন 54-55 বছরও কিন্তু আমরা একটা সুন্দর দেশ করতে পারিনি, দিতে পারিনি মানুষের মৌলিক অধিকার, দিতে পারিনি মানুষের কোনো চাকরি, অথবা আজকেও আমরা দারিদ্র সীমার অনেক মানে নিচে বসবাস করতেছে আমাদের দেশের অধিকাংশ। এই একমাত্র কারণই হচ্ছে আমাদের ক্ষমতার উপরে কিছুটা অনেকটাই লোভ আছে। তার চেয়ে রাজনৈতিক দলগুলোর তো থাকবেই, কিন্তু আপনি একজন বিচারক দেখেন
যিনি ডিস্ট্রিক্ট জাজ রিটায়ার মানে শেষের দিকে চলে আসছেন, উনি যেই দল ক্ষমতায় থাকে সেই দলের কাছে পাগল হয়ে যান যাতে ওনাকে হাইকোর্টে নেয় আর কি, আর তাদের কথা শোনার জন্য। তো আমরা যেখানে লোভ আমাদের কাজ করে, সিরাজউদ্দৌলা যেমন তার লোভী আত্মীয় স্বজনের দ্বারাই নিহত হলেন। মূলত ইংরেজরা যতটা সুযোগ পেয়েছে তাদের জন্য। আমাদের দেশে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে আমার পক্ষে গেলে আহ, সেটা সেটা আমার মানে বিচার মানি, তবে তাল গাছটা আমার, এরকম পরিবেশ পরিস্থিতি যদি থাকে তাহলে আপনি থার্ড এই যে আজকে অ্যামেন্ডমেন্ট হলো, এরপর হয়তো 15 যেটা ওই অ্যামেন্ডমেন্টটা হবে, সুন্দর একটা ইয়া আসবে, এই সংবিধানের সংযোজন হবে। কিন্তু আমরা যখন ভোট কেন্দ্র দখল করব, টাকা দিয়ে ভোট কিনবো, জবরদখল করব, এরকম আমাদের কিছু আছে না এরকম অনেকে। আমরা তো অস্বীকার করতে পারি না যে আমরা একেবারে সব সৎসাধু হয়ে গেছি, অথবা টাকা আলাদা দেখে আমরা নমিনেশন দিব, তাহলে আমার এগুলোর কোনো কাজেই লাগবে না। এই জন্য আসলেই দরকার হচ্ছে আমাদের মন মানসিকতা এবং মনও নেই, গণতন্ত্রকে ধারণ করা এবং মৌলিক গণতন্ত্র যেটা আছে সেটাকে জনগণের মাঝে তুলে ধরা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আমার মতকে প্রকাশের ব্যাপারে সবসময় বলি যে হ্যাঁ আমার মত আপনি সমালোচনা করতে পারেন, এই করতে মানে সবই করবেন, কিন্তু বাস্তবতা যখনই কেউ সমালোচনা করে তখনই বোঝা যায় যে হ্যাঁ আসলে আমি কতটা ধৈর্যশীল অথবা সহ্যশীল। এই জন্য গণতান্ত্রিক তান্ত্রিক যে মন মানসিকতা সেটা আমাদের সবাইকেই দল মতের ঊর্ধ্বে দেশের স্বার্থে যদি আমরা চাই তাহলেই সম্ভব আপনার সমস্ত সংস্কার, আপনার এই যে আজকে যে তত্ত্বাবধায়ক সরকার, এগুলোর সমন্বয়ে একটা সুন্দর সরকার গঠন এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালানো। কিন্তু একটা গণতান্ত্রিক সরকার আসলেই যে সে গণতন্ত্র মানে নির্বাচনের মাধ্যমে আসলেই যে সে গণতান্ত্রিক হবে এমন তো না। আমরা তো দেখতেছি গণতন্ত্র ওই যে আমি যেটা বললাম লালন করতে হবে, সে লালনের প্রচন্ড অভাব রয়েছে আমাদের। হ্যাঁ। আশা করি আমরা মানে কথা ভবিষ্যতে এটা- না, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যে আমার জন্য যেটা নৈতিক অনৈতিক, আমার জন্য যেটা নৈতিক অন্যের জন্য যেটা অনৈতিক, এই যে প্র্যাকটিসটা চলে আসছে, এর কারণেই তো সম্ভবত আমাদের গণতান্ত্রিক অবস্থাটা এই অবস্থায় চলে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি একটা দারুণ কথা বলেছেন যে নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না। কারণ আমরা আমাদের অনেক নজির পৃথিবীতে আছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কিভাবে ফ্যাসিস্ট হয়েছে, আমাদের এরকম নজির অনেক আছে। সুতরাং এই যে আপনি যেটা মানসিকতা মাইন্ডসেটটা এইটা গুরুত্বপূর্ণ, সেটা যেমন রাজনীতিবিদদের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি যারা বিচার বিভাগে আছে তারাও। সেই ক্ষেত্রে সেই আঙ্গিকে ব্যারিস্টার শাহরিয়ার যেটা বললেন যে বিচার বিভাগের স্বাধীনতা এবং আলাদা সচিবালয় সবই হলো, কিন্তু মাইন্ডসেটটা যদি ঠিক না থাকে, আমাদের নৈতিক জায়গা যদি ঠিক না থাকে, তাহলে এইগুলি আসলে ওয়ার্ক করা কতটা কঠিন হবে, যেটা আমরা দেখছি বারবার জি। আমাদের দেশে। এই প্রশ্নটা একটু নাজমুস সাকিবকে, জি সরি আমি একটু সাপ্লিমেন্ট করি। দেখেন, প্রশ্নটা প্রথম দিকে আমাকে করেছিলেন, আমি প্রথমে বিপ্লবের দিকে টার্ন করেছিলাম। আমি এই প্রশ্নটা সূত্র ধরে বলি। দেখেন, এটা ব্যাপারটা হচ্ছে কালচারের বিষয়। আমার মধ্যে এই সংস্কৃতিগুলো আমার দেশের মধ্যে, আমার রাজনৈতিক দলের মধ্যে, ব্যক্তির মধ্যে কালচার ডেভেলপ করছে কিনা, সহনশীলতার কালচার ডেভেলপ করছে কিনা, দলের মধ্যে গণতন্ত্র আছে কিনা। আপনি অনেক সুন্দর সুন্দর আইন করতে পারেন, আপনি বলে দিতে পারেন যে হচ্ছে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করা যাবে না, সংবিধানে লিখে দিলেন, কিন্তু আপনি সিস্টেমেটিক ওয়েতে ক্ষমতা আবার একজনের কাছে কুক্ষিগত করে দিতে পারেন। বিধানে না থাকলেও আপনি ইন প্র্যাকটিস এটাকে ঘুরানো পথে একজনের কাছে ক্ষমতা সবকিছু আপনি সমর্পণ করতে পারেন। তাহলে ব্যাপারটা হচ্ছে দলের মধ্যে গণতন্ত্র আছে কিনা। আপনি দেখবেন প্রধান রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোর মধ্যে গণতন্ত্রের লেশমাত্রও নাই। আপনি বিএনপি বলেন, মানে জামাত বলেন। তাহলে কি এই প্রশ্ন আমি করতে পারি যে এই দেশের মানুষ আসলে গণতন্ত্র চায় না? না, সেটা না, তাহলে বিষয়টা তারা এরকম। প্রধান দল হয় কি করে? রাজনৈতিক দল মানে সে ফুল মানে সমগ্র জনগণকে রিপ্রেজেন্ট করে তা তো না। না, কিন্তু জনগণের একটা কিন্তু যদি পার্টি যদি represent প্রধান করে। প্রধান আপনার দলগুলো swing voter থাকতো না, প্রধান নাহলে দলগুলো swing voter যদি থাকতো না। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে বলতে পারি, আমাদের যে ফেসিজম যে একটা স্ট্রাকচার গড়ে উঠেছে, ফেসিজমের অনেকগুলো বীজ আমাদের সমাজের রন্ধের রন্ধের মধ্যেও আছে। আমাদের যে পলিটিক্যাল দলগুলো ছিল, দেখেন এই 96 সালে 94 মাগুরার নির্বাচন পরে 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো। তারপরে ক্ষমতা তো কেউ সহজে হস্তান্তর করতে চায় না। দলের মধ্যে কোন দলের মধ্যে বিএনপি বলেন, জামাত বলেন, এবার যে কোনো দলের মধ্যেই বলেন, আমরা যদি সেই গণতান্ত্রিক চর্চাগুলো তৈরি করতে না পারি,
তাহলে আমাদের কোনো কিছুই ওয়ার্ক করবে না। আরেকটা জিনিস বলে রাখি, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এই সুপ্রিম কোর্ট দেখবেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে হাওয়া বুঝে রায় দেয়, ক্ষমতার বাতাস যেদিকে ওনারা সেভাবেই রায় দেয়। এখন এক ধরনের পরিস্থিতি আছে, রায় একভাবে হবে। আবার দেখবেন হচ্ছে শুধুমাত্র দুইটা ক্ষেত্রে মানে এগুলো আবার আদালত অবমাননা হয়ে যাবে নাকি? মানে না, এটা বলা এইভাবে ঠিক না সাকিব। কথা হচ্ছে যে ইনস্টিটিউশনালাইজেশন না করলে আপনি কোনদিন, যে ভাইয়ের উত্তরও বলতেছে, আর 53 বছর আপনি কোনো ইনস্টিটিউশনালাইজেশন করেননি। ওই যে ওই ইয়া ভাইও বললেন যে এই নিচে লোয়ার কোর্টের যা উপরে আসার জন্য যে আশা বা লালিত, আপনি ইনস্টিটিউশন দাঁড় করান। আর হাওয়া বুঝে সবসময় হয় তা না। আপনি 15 বছরে আপনি এই কথা বললেন, খালেদা জিয়া যদি সেই সময় তত্ত্বাবধায়ক সরকার না মানে নিত কি হতো? ওইখানে একটা বিলই পাস হয়েছে, 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পর মাত্র একটা বিলই পাস হয়েছে। সে তো শেখ হাসিনার মতো 15 বছর থেকে যেতে পারতো। সো ওইভাবে আপনি জামাত আর ইয়া বললেন, সেটা না। এইসব দলগুলোর মধ্যে একটা এইভাবে হাওয়া দিলে ভাই এটা ঠিক না। আমরা এই জিনিসগুলো ওভারলুক করে কথা বলতেছিলাম। জামাত ইসলামে ভোট করে জামাত ইসলামের নেতা নির্বাচিত হয়, জামাতে অন্যরকম ভাবে হয় না। সো এইভাবে কথাগুলো বলার জন্য আলাপ করতে। না এখানে আমি একটু কথা বলতে এইট অ্যামেন্ডমেন্ট এবং 16 অ্যামেন্ডমেন্ট ছাড়া 8th অ্যামেন্ডমেন্টে বিচারকদের সুবিধার কিছু বিষয় ছিল, বা আমাদের আইনজীবী সমাজের না আমি বিষয় ছিল। এখানে পুনরায় সেই ফেব্রুয়ারির ইলেকশন 96 সালে আর পরবর্তী ঘটনাবলীর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। কারণ 96 সালে কিন্তু বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সরকার, ওনারা কিন্তু জনগণের চাপের মুখে, আমি জানি সেদিন আমি পার্লামেন্টে উপস্থিত ছিলাম কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ইতিহাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। জনগণের স্বতঃস্ফূর্ত চাপ থাকা সত্ত্বেও হাসিনা এই আওয়ামী লীগ সরকার সামান্যতম দেখার নাই। দুটার মধ্যে অনেক পার্থক্য। এটা হলো বললাম, এটা ঠিক আছে, সম্মানটা করতে হবে বেগম খালেদা জিয়াকে। সেদিন জনগণের তিনি মেনে নিচ্ছেন, জনগণ সকল, এবং সে জনগণকে রেসপেক্ট করছেন, সে নাম করতো। আপনি হাসিনার মতো এরকম ছোট্ট বাচ্চা দিয়ে হেলিকপ্টার দিয়ে জীবনও কোনদিন বেগম খালেদা জিয়াউর রহমান এই কাজগুলো করেন। তো যাকে যা দান সেটা দিতে হবে, না হলে আর ওইভাবে বলা যাবে না। এবং আমি সেদিন পার্লামেন্টে ছিলাম কিভাবে হয়েছে সেই সংশোধনীটা। এবং দেখেন ওই আইনটা করে দিচ্ছে রেফাত সাহেবের বাবা। তাহলে এখন যদি আপনি বলেন উনি তো আওয়ামী লীগ করতেন, খালেদা জিয়া তো বলতে পারতেন না আওয়ামী লীগের লয়ার ড্রাফট নিব না, এটা হবে না। কিন্তু আবার বেস্ট লয়ার ইনি অ্যাপয়েন্ট করছে বেস্ট আইনের জন্য। সো আমরা সহনশীল। হাসিনা আমাদের সমস্ত সহনশীলতা নষ্ট করে দিছে। আপনারা যা এনসিপি ভাইরা আছেন, আপনাদেরকেও, এটা আমাদের সবাইকে আবার সহনশীলতার কথা বলেছি। অবশ্যই আমরা সেটা সমর্থন করি, সেজন্য আপনাদের ফোন করি। আপনারা তো বিপ্লবের সন্তান। আমি একটা কথা বলতে চাচ্ছি, 30 সেকেন্ডসে যদি একটু শেষ করেন কাইন্ডলি, একটু অল্প সময়। সেটা হচ্ছে যে দলগুলোর ভিতরে গণতন্ত্রের কথা বলেন এবং জামাত এবং বিএনপির কথা বলেন, এনসিপি আমাদের লার্নার, কিন্তু এনসিপি যে সমন্বয়ক এবং মুখ্য সমন্বয়ক ওনারা যারা হয়েছেন, ওনারা কি ওনাদের সদস্যদের ভোটে সমন্বয়ক অথবা মুখ্য সমন্বয়ক হয়েছেন? ওনাদের ভিতরে কি গণতন্ত্র চর্চা শুরু? ভাই এইসব কথা না বলি। এখন এগুলোর আমরা যেহেতু একটা কনসেনসাসের দিকে যাচ্ছে জাতি, সেখানে এগুলো উত্থাপন না করাই ভালো। ঠিক আছে, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, অ্যাডভোকেট নাজমুস সাকিব, একই সঙ্গে এলাহি নওয়াজ খান। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময় 71 জার্নাল দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে পাবো আশা।